সম্মানিত জামাতে আমির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রথমে জানাই ধন্যবাদ জেন জিদের পক্ষ থেকে আজকে একটি প্রোগ্রাম অনুষ্ঠান করার জন্য, যেখানে আপনি নির্বাচিত হলে দেশের উন্নয়নে কি কি পদক্ষেপ নেবেন সেটি সম্পর্কে প্রশ্ন এবং মতামত প্রদান করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমি জানতে চাই, আপনাদেরকে যেহেতু ধর্মতান্ত্রিক পলিটিক্যাল পার্টি হিসেবে মেনে নেওয়া হয় এবং সেটি ভুল ভাঙানোর জন্য আপনারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে কিছু হচ্ছে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার ক্যাম্পেইন এবং তাদের ওয়ার্কিং আওয়ার্স কমিয়ে দেওয়া। এখন ওয়ার্কিং আওয়ার্স কমিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি বলেছেন এক্সট্রা সময়টুকু যেটি তারা বাসায় কাটাবে সেটির জন্য আপনি ভর্তুকি অর্থাৎ সরকার থেকে টাকা দিয়ে দেওয়া হবে, যেগুলো সকল মানুষ অর্থাৎ ট্যাক্স পেয়ার্সরা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কি, আপনি মনে করেন ট্যাক্স পেয়ার্সদের টাকা ভর্তুকিতে না গিয়ে দেশের অন্যান্য যে প্রয়োজনীয় উন্নয়নগুলো রয়েছে সেখানে যাওয়াটা বেশি জরুরি? এবং এর পরের প্রশ্নটি হলো যে বাংলাদেশের 17 থেকে 29% নারী প্যাডস ব্যবহার করে থাকে, অর্থাৎ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকে। বেশিরভাগ মানুষ এটি সম্পর্কে জানেই না, ব্যবহার করতে চায় না, ফলে তাদের ইনফেকশন এবং বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এখন প্যাডসের মধ্যে একটি ফ্যালেট নামক ব্লিচ যেটি সুগন্ধির জন্য ব্যবহার করা হয় এবং ক্লোরিন ব্যবহার করা হয়। ফ্যালেট ব্লিচ মেয়েদের ডায়াবেটিস, ইনফার্টিলিটি এবং মানসিক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা, ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। এখন আমরা ডে টু ডে লাইফে যে কোনো প্রোডাক্টই ইউজ করি না কেন, এমনকি পানির বোতলের পিছনের মধ্যেও কত পরিমাণ ক্যালোরি রয়েছে, কোত্থেকে এটি বানানো হয়েছে, কিভাবে বানানো হয়েছে, সবকিছু সম্পর্কে ম্যানুয়াল ইনস্ট্রাকশনস এবং স্পেসিফাই এক্সপ্লেনেশন দেওয়া থাকে যে এটা ইনগ্রেডিয়েন্ট আছে। কিন্তু প্যাডসের পিছনে কখনো কোনো কিছুই লেখা থাকে না। সো মোস্ট অফ আস ডাজ নট নো যে ফ্যালেটস নামক জিনিস প্যাডের মধ্যে আছে এবং এটি আমাদেরকে প্রবলেমস কজ করতেছে। তো যারা স্যানিটারি ন্যাপকিন ইউজ করছে তাদের এই ব্লিচের কারণেও প্রবলেম হচ্ছে, আবার আনহাইজিনিক কাপড় ইউজ করাতেও প্রবলেম হচ্ছে। বাংলাদেশি ব্র্যান্ডসদের মধ্যে শুধুমাত্র সেনোরা এবং পিঙ্কি নামের দুটি ব্র্যান্ড রয়েছে, যাদের মধ্যে ফ্যালেট ফ্রি এবং ক্লোরিন ফ্রি প্যাডস কিনতে পাওয়ার অপশনস রয়েছে, যেখানে এগুলো ব্যবহার করা ইলিগাল হওয়ার কথা। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি এইটি সম্পর্কে কি পদক্ষেপ নেবেন? এরপরের প্রশ্নটি হলো যে বেশিরভাগ পাবলিক ওয়াশরুমে বা হোটেলে আমরা টিস্যু পেপার, হ্যান্ড সোপ এগুলা ফ্রিতে পেয়ে থাকি। হোটেলে গেলে এর থেকেও বেশি জিনিস পাওয়া যায়, যেমন শ্যাম্পু অ্যান্ড আদার স্টাফস, স্যানিটারি স্টাফস, হাইজিন প্রোডাক্টস পাওয়া যায়। এখন কথা হচ্ছে, আমাদের নারীদের প্যাড ব্যবহার করা লাগে। খারাপ হলেও, ক্লোরিন থাকলেও, ফ্যালিট থাকলেও এটি আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়। তো আমরা চাই টিস্যু পেপার এবং সাবানের মতো প্যাডও হচ্ছে এভাবে যাতে ফ্রি ওয়াশরুমে পাওয়া যায়। কারণ কি, আমাদেরকে বলতে পারেন যে প্যাড একটা ক্যারি করলেই তো পারি, সেভাবে চিন্তা করলে আমি একটা সাবান এবং টিস্যু পেপারও ক্যারি করতে পারি। ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাবাউট অ্যাক্সেসিবিলিটি। সো প্যাডস আমরা যাতে রেস্টরুমে, পাবলিক রেস্টরুমে ফ্রিতে পাই, সেটির জন্য কি আপনি কোনো উদ্যোগ নেবেন? সেটা হচ্ছে আমার প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, বাংলাদেশের ইউনিভার্সিটি লেভেলে অর্থাৎ অনার্স ডিগ্রি লেভেলে কিছু কিছু বিষয়বস্তু বাংলাদেশে শেখানো হয় না, যেমন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স ডিজাইনিং, আর্ট, মিউজিক এবং হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়, এক্সপেরিমেন্টাল বিষয়বস্তু বাংলাদেশের অনার্স বা মাস্টার্স ডিগ্রিতে নেই। ডিপ্লোমা করতে পাওয়া যায়, কোর্স করতে পাওয়া যায়, কিন্তু এইসব বিষয়বস্তু পড়তে স্টুডেন্টসরা ঠিকই বিদেশে যাচ্ছে। তো আপনার কি মনে হয় এগুলো ইউনিভার্সিটিতে ডিগ্রি প্রদান করার জন্য কোনো উদ্যোগ নেওয়া উচিত? এরপরের প্রশ্ন হলো, আমাদের ডে টু ডে লাইফে বাংলাদেশে চলার জন্য কিছু আইন
মেনে চলতে হয় এবং সবারই জানতে হয়। বিশেষ করে ছোটদের থেকে এসএসসি বা ইন্টার লেভেলের বাচ্চাদেরকে এক্সপেক্ট করা হয় যে তারা দেশের আইন এবং নিয়ম অনুযায়ী চলাফেরা করুক, কিন্তু আমাদেরকে দেশের আইন বা নিয়ম কোনো কিছু শেখানো হয় না। তো আপনার কি মনে হয় যে দেশের কিছু 8 থেকে 10টা বেসিক ক্যাটাগরির আইন রয়েছে, ওগুলা সম্পর্কে বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করা, তাদেরকে শিখানো যে তাদের রাইটস কি, তাদের ফ্যামিলির রাইটস কি, তার রাস্তায় চলার জন্য কি কি নিয়ম মেনে চলতে হয়, এগুলো কি তাদেরকে শিখানো উচিত? এবং যদি মনে হয় উচিত, তাহলে আপনি এগুলোর জন্য কি কি উদ্যোগ নেবেন সেগুলো আমি জানতে চাই। এরপরের প্রশ্নটি আমাদের দেশের একটি বড় সমস্যা নিয়ে, সেটি হচ্ছে এয়ার পলিউশন। এয়ার পলিউশন বাংলাদেশের সব থেকে বড় একটি প্রবলেম। কেন? বাংলাদেশ বিশ্বের 8th মোস্ট পপুলেটেড কান্ট্রি, যার কারণে এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ AQI বেশি হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু AQI PM2.5 অর্থাৎ প্রতি 2.5 মাইক্রোমিটারে কি পরিমাণ পার্টিকেল অবস্থিত, সেভাবে কাউন্ট করার পরে দেখা গিয়েছে 2019 সালে বাংলাদেশে 83.3 পার্টিকেলস পাওয়া যায় পার 2.5 মাইক্রোমিটারে, যেখানে 50-র উপরে গেলেই সেটিকে বায়ু দূষণ হিসেবে গণ্য করা হয়। সেখানে এটি 83.3-তে চলে গিয়েছিল 2019 সালে। এমনকি 2024 সালেও গণনা করার পরে দেখা গিয়েছে AQI এখনো 78, অর্থাৎ বিশ্বে বায়ু দূষণের দিক দিয়ে 2024 সালের গণনায় দেখা গিয়েছে এটি দ্বিতীয় স্থানে অবস্থিত করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি বায়ু দূষণ রোধে এবং বায়ু প্রতিরক্ষায় কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? কেননা এমনকি কিছু কিছু মানুষ যারা প্লেনের উপর দিয়ে যাচ্ছে, তারা ভিডিও করে দেখিয়েছে যে বাংলাদেশের উপরে একটি মেঘের লেয়ারের মতো দেখা যায়, যে লেয়ারটি আসলে মেঘ নয়, শুধুমাত্র এসব পার্টিকেলস। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের বেশিরভাগ ডিসপেন্সারিতে টাকা দিলেই, 60 থেকে 100 টাকার মধ্যে দিলেই নেবুলাইজ করা যায়, যেখানে বাইরের দেশে নেবুলাইজার কিনা পর্যন্ত লিগাল নয় ইফ ইউ ডোন্ট হ্যাভ আ প্রেসক্রিপশন ফ্রম আ ডক্টর। এমন বাজে অবস্থা হয়ে গিয়েছে। সো প্লিজ কাইন্ডলি এটার উত্তরটা আমাকে দিবেন। এরপরের প্রশ্নটি হলো পানি দূষণ সম্পর্কে। বাংলাদেশে 2টি অ্যাক্ট এবং একটি বিধান অনুযায়ী নদীতে ফ্যাক্টরি ওয়েস্ট ফালানো ইলিগাল, কিন্তু তা হওয়া সত্ত্বেও বেশিরভাগ ফ্যাক্টরিজ থেকে ফ্যাক্টরি ওয়েস্ট নদীতে ফালানো হয়। এখন বাংলাদেশ তাদের গার্মেন্টস সেক্টরের জন্য খুবই নামকরা পুরো বিশ্বে, কিন্তু এই গার্মেন্টস সেক্টরের ফ্যাক্টরিজগুলোই নদীতে তাদের ওয়াটার ওয়েস্ট, যেখানে রং, অ্যামোনিয়া, ফেনল, PFAS এর মতো কেমিক্যালস এবং মাইক্রোপ্লাস্টিক বিদ্যমান, সেগুলো নদীতে ফালাচ্ছে, যার কারণে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ এই নদীগুলোকে বায়োলজিক্যালি ডেড ডিক্লেয়ার করা যায়। তো এই ফ্যাক্টরিজগুলোতে এই ওয়েস্ট ওয়াটার যেটাই বলা হোক, এটি যদি ফালানোর আগে পরিশোধন করে নেওয়া হয়, যাতে ভালোভাবে দেখে নেওয়া হয় যে নদী দূষণ করবে কিনা, এবং এটির আইন যদি আরো কড়া করা হয়, তাহলে দেশ এর পানি পরিশোধন করা সম্ভব। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি ফ্যাক্টরিজগুলোতে নিয়ম আরো কড়া করবেন এবং নদীর পানিগুলোকে আবার দূষণমুক্ত করার জন্য যে সকল ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল থেরাপি দেওয়ার প্রয়োজন হয়, সেগুলো কি প্রণয়ন করবেন? এই ছিল আমার প্রশ্নসমূহ। ধন্যবাদ।